জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাঠ পর্যায়ের প্রশাসনী আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে মন্তব্য জামায়াত আমিরের। এবং সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারীরা সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে। সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা জানানোর পর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন ছাত্র নাগরিক কমিটির নেতারা। দীর্ঘ আলোচনা শেষে জানানো হয় আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। সেখানে দল মত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটিকে স্বাগত জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সংগঠনের মধ্যে কোনো মতভেদ নেই। সংখ্যাগরিষ্ঠ সদস্য যে মতামত দেন তার ভিত্তিতেই সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠ পর্যায়ের প্রশাসনী আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় 2024-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দেশের চলমান বিষয় নিয়ে পর্যালোচনা করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ কি পরিবর্তন চায়, কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা, এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। এই ডেলিভারিটা হলো বিষয়। এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা। মাঠ পর্যায়ে প্রশাসনে আসল সরকার জানিয়ে 24-এর অভ্যর্থনকে ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হলো যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, যার যার মতো করে। এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা। এছাড়া পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সিসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এই জন্য সকলের সহযোগিতাও চান সিসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এই যে আপনি যে বিষয়টি বললেন, এটা নিয়ে আমাদের অন্য কাজও আছে, ইচ্ছা করলে চলে যেতে পারেন, অথবা যদি আপনাদের কোনো সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশে আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। সোমবার নীলফামারীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গোলাম রব্বানীরা এই কথাগুলোই বলতে চেয়েছিলেন, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রব্বানীদের কথা বলতে দেয়নি, শুনতে চায়নি। এই কারণে তারা হাজার হাজার গোলাম রব্বানীকে হত্যা করেছে, লাখ লাখ পরিবারকে নির্যাতিত করেছে। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাছে কর্মী সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই, এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 29তম বাণিজ্য মেলার আসরণীয় ছিল পুরো সংশয়। তবে সব শঙ্কা কাটিয়ে নতুন বছরের প্রথম দিনেই শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তে নির্দিষ্ট সময়ে স্টল নির্মাণ সম্পন্ন করতে সকাল থেকে রাত অবধি কর্মব্যস্ত কারিগররা। মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। সাইফুল ইসলাম পিয়াসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে স্থায়ী ভেন্যুতে আগামী 1 জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর শুরু হবে। এই ভেন্যুতে চতুর্থবারের মতো আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর এবারের মেলার আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল সবার মনে। তবে সব শঙ্কা কাটিয়ে বিভিন্ন ক্যাটাগরির 362টি স্টল নিয়ে শুরু হচ্ছে এবারের মেলা। আয়োজকরা জানান মেলার প্রধান প্রবেশদ্বার 36 জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হচ্ছে শহীদ আবু সাইদ কর্নার ও মূল ভবনের উত্তর পাশে থাকছে মুগ্ধ কর্নার। ভেতরে ইউথ প্যাভিলিয়ন সহ দর্শনার্থীদের বসার জন্য থাকবে 3টি সেটিং জোন। শিশুদের জন্য থাকছে একটি ডিজিটাল শিশু পার্ক। শেষ মুহূর্তে তাই তড়িঘড়ি করে চলছে স্টল নির্মাণ কাজ শেষের পথে। 1 তারিখ থেকে যাতে মেলা শুরু, সবাই 1 তারিখের আগে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবে, সমস্যা নেই। অন্যবারের তুলনায় যেভাবে স্কুলগুলো হতো সেম একই সময়ে একইভাবে আমাদের স্কুলগুলো কমপ্লিট হচ্ছে। We are happy that we can do this fair nicely. I hope Allah help us. এদিকে মেলায় নিরাপত্তা নিশ্চিতে থাকছে বিশেষ নজরদারি। 234টি সিসি ক্যামেরার পাশাপাশি স্থাপন করা হয়েছে 5টি ওয়াচ টাওয়ার। আমরা পর্যাপ্ত ট্রাফিক সদস্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চেয়েছি এবং ট্রাফিক ব্যবস্থা পার্কিং এর জায়গাগুলো ইতিমধ্যে আমরা নির্ধারিত করে ফেলেছি এবং ট্রাফিকের জন্য আমাদের স্পেশাল একটা নজর থাকবে ট্রাফিকটা কন্ট্রোলের জন্য এবং আমরা মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দিব ট্রাফিক যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। অন্যান্য বছরের মতো মেলায় নির্বিঘ্নে যাতায়াতে বিশেষ বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় 17 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল 9টার দিকে টেকনাফের হিলা ইউনিয়নের মোচনি এলাকা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন। তিনি জানান, বন বিভাগের নার্সারিতে প্রতিদিন শ্রমিকরা কাজ করতে যায়। সকালেও 20 জন শ্রমিক কাজ করতে যায়। এ সময় অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। সময়ে সেখান থেকে 3 জন পালিয়ে আসে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ, এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিল এলাকায় নতুন দিগন্ত উন্মোচন করেছে মধু চাষ। দেশের বিভিন্ন এলাকা থেকে 5 শতাধিক খামারিরা অস্থায়ীভাবে মধু চাষ করছেন এখানে। এবছর 1035 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তানিয়া আহমদ। শস্য ও মাছের জন্য চলনবিল অঞ্চলের খ্যাতি দেশ জুড়ে। এবার সেখানেই নতুন দিগন্ত উন্মোচন করেছে মধু চাষ। উপজেলার তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, ফরিদপুর, ভাঙ্গুড়া, গুরুদাসপুর, সিংড়া ও আত্রায়ে ভ্রাম্যমাণ মৌ খামারিরা এই মধু চাষ করছেন। বিলের বিস্তীর্ণ মাঠে সরিষা ক্ষেতের পাশে মৌ খামারি স্থাপন করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশের বিভিন্ন এলাকা থেকে 5 শতাধিক খামারিরা এসেছেন মধু সংগ্রহ করতে। মৌ চাষ করি এখানে গতবার থেকে আমি এই মাঠে যখন প্রথম শস্যি হয় তখন ওখান থেকে ধরেন যে এই মাঠটা আমি আসি। প্রথমে ধরেন যে 14-15টা আলি আসছিলাম, এখন ধরেন যে 100 দুয়েক আছে আমার বাক্স। কিন্তু আশা করা যাচ্ছে এবারে মধুর দামও পাবো কিংবা মধুটাও উৎপাদন হয় বেশি। আমরা সাতক্ষীরা থেকে মৌমাছি নিয়ে চরণবিল এলাকায় আসি। এখানে অনেক খামার আছে, আশেপাশে বহুত খামার আছে। আশা করা যায় সপ্তাহখানের মধ্যেই আমাদের কালেকশন হবে। এই মৌমাছির যে মধু সংগ্রহ করা হয় এই মধুগুলো অনেক সুস্বাদু, আমাদের চাহিদা মেটায়, দেশ বিদেশে দেওয়া হয়। তাড়াশ উপজেলার কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় 115 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর পুরো জেলায় এবছর নির্ধারণ করা হয়েছে 1035 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা। চলনবিল একটি বিল অধ্যুষিত এলাকা হয়, এখানে সরিষার চাষ অনেক বেশি হয় এবং আশেপাশের অঞ্চলে চলনবিলের মধুর এক ধরনের সুনাম রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মৌচাষীরা আসেন এবং সরিষার সম্পূর্ণ সিজন তারা এখানে মধুর উৎপাদন করেন এবং চলনবিলের মধু এই অত্র অঞ্চল সহ সারা দেশে একটা সুখ্যাতি আছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে চলনবিলের মধু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। খাঁটি মধু কিনতে অনেকেই আবার আসছেন দূর দূরান্ত থেকে। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন।
টাঙ্গাইল অ্যাসোসিয়েশন উত্তরা এবং সাউদার্ন অ্যাপেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র শিক্ষার্থীদের মাঝে ক্যাপ বিতরণ করা হয়েছে। মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন ছিট মাহমুদপুর বাজারে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার শাহজাহান সিরাজ, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। লালমনিরহাটে অগ্রযাত্রা প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্কিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শাইখুল আরিফিন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মুনির হোসেন, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইরফান মন্ডল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের সদর উপজেলার বিন্নাচি ইউনিয়নের আতকাপাড়া বন্দে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লুৎফুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। গাজীপুরের কালিয়াকুড়ের জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব চান্দ্রা মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদের বার্ষিক তত্ত্বাবধানে হাফিজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম তাফসিরুল কোরআনে বয়ান করেন। রামগতি শান্ত ক্লাবের উদ্যোগে 7, 8 ও 9 নং ইউনিয়নের যুবকদের নিয়ে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি আলতাফ হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর হাফিজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুর রহিম, মৌলানা আলী মুর্তজা, ক্লাবের সেক্রেটারি ফরিদ ও মিরাজ সহ আরও অনেকেই। সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম 28 নং পাচানটুলি ওয়ার্ড বিএনপি। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাঝির ঘাটে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদের জনসভায় গিয়ে অংশগ্রহণ করে। ডবল মুরিং থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ডবল মুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন সোহেল, 28 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জসিম সহ আরও অনেকেই। চট্টগ্রাম লোহাগড়া 3 নং ওয়ার্ডের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রফিক আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নিজেই। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের আলী আহমেদ, নজির আহমেদ, বদরুদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ। এ সময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যুরা তাদের পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে রাতের আধারে বসতবাড়িতে হামলা চালায় তারা। এ সময় স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যায়। চট্টগ্রাম এসালাম কাণ্ডে সম্পৃক্ত নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর দেশ ধ্বংসকারী এসালাম গ্রুপের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা প্রকৃত দেশপ্রেমিক নয়, তারা দেশ ধ্বংসকারী। মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরস্থ একটি হোটেলে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাশেম মেম্বার, আবু ফারুকি, এম এ মান্নান শিমুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইদ্রিস চৌধুরী, অপু, সজীব, হাশেম বাহাদুর, সদস্য জাদুল হক, জসিম উদ্দিন বাবু, আবু তাহের ইমু। এতে মোট 16টি দল অংশগ্রহণ করছে। আগামী 3 তারিখ জানুয়ারি থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।
সাবেক সাংসদ শাহ নওয়াজ চৌধুরীর মন্টুর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রামের বাড়ি পটিয়া হুলাইনে শোক মিছিল, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র, খাবার বিতরণ করা হয়েছে। এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ সময় উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম নেসার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জিল্লুর রহমান, কালিমুল্লাহ, জমির উদ্দিন চৌধুরী, মানিক, রবিউল হোসেন বাচ্চা সহ অন্যান্য নেতাকর্মীরা। দর্শক, এ পর্যায়ে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। সোমবার বিকাল ৪:৩০টার দিকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনিজিকো। এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির নির্দেশনায় এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এই কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। শেষ করবেছেন সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাঠ পর্যায়ের প্রশাসনী আসর সরকার, বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে, বললেন তারেক রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, মন্তব্য জামায়াত আমিরের। এবং সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিএসি। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।